স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সাংবাদিক নির্যাতনের নজির কেবল বাংলাদেশে নয়, পৃথিবী জুড়েই ঘটছে। বিচারের দরজায় থমকে আছে অনেক অভিযোগ, হত্যার বিচারেও নেই অগ্রগতি। কেন এসব নির্যাতন, কি তার প্রতিকার এবং সাংবাদিকদের কতটুকু দায়, এসব নিয়ে আজকের আলোচনা মত প্রকাশের মূল্য। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, আছেন শিক্ষক ও চিন্তক অধ্যাপক শামীম রেজা এবং ইউনেস্কোর কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন প্রোগ্রাম অফিসার নাইমান আরিস। স্বাগত আপনাদের। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছেই প্রথমে আসতে চাই যে মত প্রকাশের মূল্যের কথা বলছি। এই মতটা আমরা যারা সাংবাদিক, আমরা তো মত প্রকাশ করি, অন্যের মত আসলে প্রকাশ করি। সেইটি প্রকাশ করবার জন্য যদি গত 10 বছরের ইউনেস্কোর হিসাব আজকে আমরা যেটি পেলাম, তাতে দেখা যায় যে 827 জন সাংবাদিক প্রাণ হারিয়েছে। এই যে চিত্রটি সারা পৃথিবীতে 827 জন, এবং এর মধ্যে যদি সারা বিশ্বের চিত্রটি দেখা যায় যে সেখানে মাত্র 8 ভাগ হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বাংলাদেশ অবশ্য এর থেকে এগিয়ে নাই, সত্যিকার অর্থে পিছিয়ে আছে, 5 ভাগ হত্যাকাণ্ডের বিচার হয়েছে। এই অবস্থাটি কিভাবে দেখছেন এবং এই ক্ষেত্রে আমাদের সাংবাদিকদের কি করণীয় আছে? এবং প্রথমেই যেটা বললাম, যেহেতু এই মত প্রকাশটা আসলে মতটা শুধু আমাদের মত না, সবার মত প্রকাশ। শুধু মত প্রকাশ না, আসলে আমরা তো সিনারিও তুলে ধরি, ফ্যাক্টস আমরা তুলে ধরি, তথ্য তুলে ধরি বলে। এবং বেশিরভাগ সাংবাদিক যারা মারা গেছে, একটা বড় সাংবাদিক মারা গেছে সম্ভবত বড় সংখ্যক, সম্ভবত কনফ্লিক্ট জোনে, যেখানে যেখানে লড়াই সংগ্রাম যুদ্ধ হচ্ছে সেসব জায়গায় একটা, এবং সেটা তো একটা রিস্কি প্রফেশন, আপনি জানেনই। তবে কিছু কিছু দেশ আছে, কিছু কিছু অঞ্চল আছে, এবং বাংলাদেশও তার থেকে ব্যতিক্রম নয়, যেখানে কোনো ঘটনা কাভার করতে গিয়ে যেই ঘটনাটা স্টাবলিশমেন্টের বিরুদ্ধে যাচ্ছে বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে যাচ্ছে, তারা সাংবাদিকদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, কখনো কখনো হত্যা করছে। এবং এখানে দেখবেন, পাকিস্তানে দেখবেন যে আইএসআই এবং এই জাতীয় গোয়েন্দা সংস্থাগুলো প্রায় সাংবাদিকদেরকে তুলে নিয়ে যায় বলে আমরা দেখতে পাচ্ছি। ওখানে যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলে যে একটা কালচার আছে, তার মধ্যে সাংবাদিকরাও কিন্তু এর বাইরে নয়। বাংলাদেশে বড় ধরনের হত্যাকাণ্ডগুলোর ঘটনা যদি আমরা দেখি, আমরা আলোচনার শুরুর আগেই শামীম রেজা আমাকে মনে করিয়ে দিচ্ছিলেন যশোরের সেই রানার পত্রিকার মুকুল, তারপরে ধরেন হুমায়ুন কবির বালু, মানিক সাহা, হারুন, এরকম অনেক সাংবাদিক নানা সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং এই হত্যাকাণ্ডগুলো হয়েছে মূলত কিন্তু যারা সমাজে দুর্নীতির সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত, তারা তাদের অপরাধ ঢেকে রাখার জন্য সাংবাদিকরা যেটুকু তুলে ধরেছে তাদেরকে হত্যা করেছে। আমরা এই ক্ষেত্রে শামসুর রহমান কেবলের কথা বলতে পারি, যশোরের আরেক সাংবাদিক। তিনি চোরাচালান নিয়ে রিপোর্ট করতেন এবং একসময় দেখা গেল যে তিনি তার নিজের অফিসেই খুন হয়েছেন। চিংড়ি ঘেরের পরিবেশ বিপর্যয় নিয়ে রিপোর্ট করতে গিয়ে মানিক সাহারা মারা গেছেন। হুমায়ুন কবির বালু মারা গেছেন ওখানকার রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বের কথা বলতে গিয়ে। সুতরাং সাংবাদিকরা কিন্তু মানুষের কথা, আপনি যেটা বলেছেন, মানুষের শুধু মত নয়, মানুষের কথা বলতে গিয়ে, সমাজের কথা বলতে গিয়ে, রাষ্ট্রের কল্যাণের কথা বলতে গিয়ে, কারণ তার একটা ওয়াচডগ রোল আছে, পর্যবেক্ষকের ভূমিকা আছে। সেই কাজটি করতে গিয়ে পেশাদারিত্বের জায়গা থেকেই কিন্তু তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে। দুঃখজনক হলো, আপনি যে ইম্পিউনিটির কথা বলছেন, এই ইম্পিউনিটিটা কিন্তু লতে নাই, বাট দ্য ইম্পিউনিটি ইজ ইন মাইন্ড। আমার মনস্তত্ত্বের ভিতরে ইম্পিউনিটি আছে, কারণ মনস্তত্ত্ব বলে যে এটা একটা নেক্সাসের কাজ। পলিটিক্স যিনি করছেন, যিনি বাণিজ্য করছেন, এবং যারা আবার গণমাধ্যমের টুটি চিপে ধরার মতন জায়গায় আছেন, ধরেন বিজ্ঞাপনদাতা হোক, গণমাধ্যমের মালিকানা হোক, এরকম একটা জায়গায় এসে তারা কিন্তু এই যে নেক্সাস, তারা তখন সাংবাদিকদেরকে যারা হত্যা করছে তাদের বন্ধুস্থানীয় হতে অথবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা কিন্তু বিচারের কাজটা এগিয়ে নিচ্ছে না। ফলে দেখা যায় এই কাজগুলো কখনো এগোচ্ছে না। বাংলাদেশে ধরেন যদি সর্বশেষ 20টা সাংবাদিকের হত্যাকাণ্ডের আপনি যদি প্রোগ্রেস দেখেন, মাত্র একটি হত্যাকাণ্ডের একটি প্রাথমিক জাজমেন্ট হয়েছে, আর কোনোটার কোনো খবর নেই। আর সেই সাংবাদিক যদি ইনফ্লুয়েন্সিয়াল না হয়, যদি নাম না হয়, যেমন ধরেন হুমায়ুন কবির বালু একজন খুব বড় ফিগার, কিংবা মানিক শাহ, কিংবা মুকুলের নামে কিন্তু ওয়াশিংটন প্রেস ক্লাবে, আপনি বাংলাদেশে কোনো প্রেস ক্লাবে তার নামে কোনো কিছু দেখবেন না, কিন্তু ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে কিন্তু মুকুলের নামে একটি লাউঞ্জ আছে। এটা তো আমাদেরও লজ্জা, আমরা কিন্তু এটা করতে পারিনি। হারুনের মতন যদি দরিদ্র পরিবারের সাংবাদিক হয়, যদি মাইনরিটি গ্রুপের সাংবাদিক হয়, তাহলে আরও ভয়ঙ্কর। তাহলে তো বিচারের কথা উচ্চারণই করা যায় না। কারণ ওই যে আমি নেক্সাসের কথা বলেছি, ওই নেক্সাস ইম্পিউনিটিটা ওইভাবে সাজিয়ে রেখেছে সমাজের সর্বত্র। এবং এই যে ইম্পিউনিটিটা, বিচারহীনতা, এটা সাংবাদিকদের ক্ষেত্রে আমরা বিশেষভাবে দেখছি যে এটার ফলে এই
পেশাটাকে আসলে ধীরে ধীরে দুর্বল করে ফেলছে? কারণ দুই রকমের চিত্র দেখা যায় যখন আমরা সংবাদ সংগ্রহ করতে চাই। একটা হচ্ছে যে এদেরকে যদি নির্যাতন করা যায়, মারা যায়, তাহলে কোনো ধরনের সমস্যা তারা দেখছে না যারা নির্যাতনকারী, যে আপনি যে প্রভাবশালী গ্রুপের কথা বলছেন। ফলে এটা কিন্তু তাদেরকে উৎসাহিত করে এবং একই সঙ্গে আমাদেরকেও অনেক সময় নিরুৎসাহিত করে। আমরা জেনে এই পেশায় আমাদেরকে আসছি ভীত কিন্তু করে তারপর ফেলে, আমাদেরকে কিন্তু সেগ্রিগেটেড করে ফেলে। যমুনা টেলিভিশনের যে রিপোর্টার পলিথিন নিয়ে রিপোর্ট করতে গিয়েছিল, তার সাথে আমার ব্যক্তিগত কথা হয়েছে। তিনি বলেছেন তাকে যখন মারছিল তারা এবং এক পর্যায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন তাদের সর্দার বলছিল সাংবাদিক মারলে এই দেশে কিছু হয় না। এই কথা সে উচ্চারণ করেছে এবং সে বলছে রাজনীতি আমি সামলাবো, তোরা ওকে মার। তাহলে বুঝতে পারেন ও রাজনীতি সামলাতে পারে, ও সাংবাদিক মারতে পারে এবং ও বলছে যে ওর কিছু হয় না, যিনি সর্দার তিনি, অর্থাৎ পলিথিন কারখানার মালিক। আবার একটা দেখেন, সাংবাদিকদের আরেকটা বড় সমস্যার জায়গাটা যেটা হলো আমাদের নিজেদের ভিতরকার বিভক্তিটা। পলিটিক্যাল লাইন আপে আমরা যেভাবে বিভক্ত হয়েছি তা আমাদেরকে দুর্বল করেছে বলে আমরা আমাদের কথাটা অনেক শক্তিশালী পর্যায়ে বলতে পারছি না। ইশতিয়াক ভাই, এই ব্যাপারে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো, কারণ একই সঙ্গে আপনি ইউনিয়নের সঙ্গেও আছেন। পরে যখন আবার ফিরে আসবো তখন এইটি নিয়ে আপনার কাছে ফিরে আসবো। শামীম রেজা, আপনার কাছে একটু জানতে চাই যে বৈশ্বিক প্রেক্ষিতে এই যে সাংবাদিকরা, একদিকে দেখছি যে আমরা অন্তত গত 10-12 বছরের ডেটা যেটা বলছে যে আক্রমণ, হত্যা প্রতিদিন বাড়ছে, অন্যদিকে বিচারহীনতাও বাড়ছে। এই পরিস্থিতিটা আসলে বিশ্বেই এই মত প্রকাশের স্বাধীনতাই বলি আর যেভাবেই বলি, সাংবাদিকতা পেশাটাকে সংকুচিত করে ফেলছে কিনা? মানে যেটা ইশতিয়াক রেজা ভাই কিন্তু পুরো প্রেক্ষাপটটা দিলেন, এবং আপনি যে প্রসঙ্গ তুলছেন যে মত প্রকাশ সবসময় খুব চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল, এটা কখনোই খুব সহজ বিষয় ছিল না। কিন্তু একটা চমৎকার কথা বলছেন যে এর মূল্যটা এখন খুব চড়া দাম দিয়ে আমাদেরকে মত প্রকাশ করতে হচ্ছে। এবং বৈশ্বিক পরিস্থিতিও যদি বলেন যে কোনো কোনো জায়গার অবস্থা খুবই খারাপ, আমরা যদি খুব বেশি দূরে না যাই, দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যেও থাকি, নেপালের অবস্থা ভালো না। সেটা সামান্য কিছু উন্নতি দেখা দিয়েছে হয়তো একটি গণতান্ত্রিক আবহের কারণে। আমরা একটু অতি সম্প্রতি এটা, আপনি পাকিস্তানের কথা বললেন, এটা নিয়ে আলোচনা প্রয়োজন। শ্রীলঙ্কার কথা ভুলে গেলে চলবে না। কিছুদিন আগে পর্যন্ত যখন তামিলদের সঙ্গে এই সংকট ছিল, একেবারে মূল যদি বলি যে রাজনীতির বা জাতিসত্তার ক্ষেত্রে, সেখানে কিন্তু সাংঘাতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং ইম্পিউনিটি বলতে যা বোঝায় যে একেবারে কোনো খবরই থাকেনি এবং সেগুলো না কোনো বিচারও হয়নি। মেক্সিকোর কথা বলা প্রয়োজন। মেক্সিকো একটা কিন্তু বড় জায়গা যে যেখানে এই বিভিন্ন ধরনের চোরাচালান বলেন, ড্রাগ বলেন, ফিলিপিন্সের কথা বলা যে এরকম। আমাদের একেবারে পাশের দেশ, তাকেও কিন্তু বাদ দিলে চলবে না, যেখানকার কোনো সংবাদই আমরা এখন পর্যন্ত বের করে আনতে পারি না। আমরা তো সাংবাদিকদের কথা সরাসরি শুনি না, কিন্তু এই সংক্রান্ত যারা আছেন পাশের দেশ মায়ানমারে যদি বলি, তারাও কিন্তু প্রবল চাপের মধ্যে সেখানে, এবং সঠিক তথ্য দেবার ক্ষেত্রে। এবং সব মিলে আপনি যদি হুমকির ক্ষেত্রে ধরেন, সেটা বিরাট তালিকা। মানে হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছেন, কিন্তু বহু রকমের হুমকি দেয়, যেটা নিয়ে ইউনেস্কো বিভিন্ন সময় কাজ করেছে। সেটা টেলিফোন হুমকি থেকে শুরু করে, জীবনের হুমকি থেকে শুরু করে, একেবারে হাত পা ভেঙে দেওয়া, আহত করা থেকে অন্তত বড় একটা তালিকা করা যায় যে কতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা ক্ষতিগ্রস্ত হতে পারেন কিংবা হুমকির শিকার হচ্ছেন। আর হত্যাকাণ্ডের সংখ্যা তো আপনি বললেন যে 800-র উপরে। আমাদের এখানেও যে কথাগুলো বললেন সেগুলো বারবার উচ্চারিত হয়েছে, অনেকবার আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু তার আপনি যদি ওইভাবে বিচারের ক্ষেত্রে যদি বলেন যে তার কি ফল এসেছে, সেটা কিন্তু খুবই হতাশাজনক। এবং এখানে কেন্দ্র এবং প্রান্তিকতার একটা বিষয় কাজ করে। কেন্দ্রে যে ঘটনাগুলো ঘটে, কেন্দ্র বলতে আমি বড় শহর, যে রাজধানী শহর, বিভাগীয় শহর, সেখানে আলোচনার একটা জায়গা থাকে, সেখানে তার হয়তো সহানুভূতি যারা জানান তারা থাকেন, তার সহকর্মীরা থাকেন। তারপরেও মনে আছে যে সাগরুনির ক্ষেত্রে কিন্তু আমরা কোনো তেমন বড় অগ্রগতি করতে পারিনি, অন্তত এখনো পর্যন্ত। আর আরেকটা জিনিস হলো যে সব সময় দাঁড়ানো সম্ভব হয় না, সব সময় এইভাবে। আমাদের এমনিতেও জাতীয় অনেক ইস্যু আছে, সেটা শিশুদের নিয়ে, নারীদের নিয়ে, সংখ্যালঘুদের নিয়ে। সুতরাং প্রতিনিয়ত তো আপনি রাস্তায় কিন্তু ওইভাবে চাপ সৃষ্টি করতে পারেন না। অতএব এটা ঘটনা যদি বিচ্ছিন্ন একটা বা দুটো হতো, তাহলে চাপ সৃষ্টি করে কিংবা একটা জনমত গঠন করে হয়তো আপনি একটা অবস্থায় আসতে পারতেন। এবং কোনো কোনো হত্যাকাণ্ড এমন একটা সময় পড়ে যায় যে যখন অন্যান্য জাতীয় ইস্যু এসে যায়। অতএব কেন্দ্রে বা যারা বড় শহরগুলোতে আছেন, তারা বা যতটুকু করতে পারেন এই ধরনের সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রে, হত্যাকাণ্ডের ক্ষেত্রে, প্রান্তে একেবারেই সম্ভব হয় না। যেমন রানার সম্পাদক মুকুলের কথা বলা হলো, এটা এখন বিস্তৃত প্রায়, এটা নিয়ে আমরা আলোচনাই প্রায় করি না। এবং এই সবগুলো মিলে শামসুর রহমানের ঘটনাও তাই, এইগুলো ঢাকার বাইরে অঞ্চলে ঘটেছে, আমরা তো ভুলে গেছি। এবং যেটা জাহিদ আমার কাছে মনে হলো, যে কথাটা উনি তখন বলছিলেন, এই ইম্পিউনিটি তো কোথাও লেখা থাকে না যে সাংবাদিকের উপর আক্রমণ করলে বা তাকে মেরে ফেললে তার জন্য তুমি এক ধরনের রক্ষা কবচ আছে, সুবিধা পাবে। অনুশীলনটা এরকম
এটা কোথাও লেখা নেই, বাংলাদেশের কোথাও লেখা নেই যে বিচার করা যাবে না, তদন্ত করা যাবে না, কিংবা চার্জশিট দেওয়া যাবে না। কিন্তু সবকিছু মিলে একটা অনুমোদনের সংস্কৃতি তৈরি হয়। সাংবাদিক যখন কেউ হত্যাকাণ্ডের শিকার হন বা বড় আকারে জখমের শিকার হচ্ছেন বা হুমকির শিকার হচ্ছেন, তখন সব এক হয়ে যাচ্ছে। মানে এক ধরনের রাজনৈতিক শক্তি, সেখানকার স্থানীয় যারা এক ধরনের শক্তির যে কেন্দ্রগুলো আছেন নিয়ন্ত্রণ করেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সাংবাদিকরাও এক হতে পারেন না। যেমন মুকুলের হত্যাকাণ্ডের পরে সেটা ঘটেছে যে ওই অঞ্চল, যে অঞ্চলে বারবার এই হত্যাকাণ্ডগুলোর কথা আমরা বললাম, সেখানে কিন্তু একটা শক্তিশালী সাংবাদিকতার একটা ঐতিহ্য সেখানে ছিল। হুমায়ুন কবির বালু এবং মানিক শাহর ক্ষেত্রে একটা সাংবাদিকদের একটা ইউনিয়ন বিবৃতিও দেয়নি। এবং তার আগের যাদের কথা বললাম, কোন কোন ক্ষেত্রে এমন ঘটেছে যে বিশেষ করে আমরা রানা সম্পাদকের কথা যদি আবার এতদিন পরে স্মরণ করি, যে সবাই মিলে একটা বড় সংবাদও তারা ছাপেননি, কিংবা ওই আকারে আলোচনাই করেননি। অথচ যে অঞ্চলের কথা বলছি, দক্ষিণবঙ্গের কথা বলছি, সেখানে অনেক পুরনো সাংবাদিকতা রয়েছেন, অনেক বড় সাংবাদিক রয়েছেন, অনেক দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এমন অনেকে আছে যাদের তুলনায় ঢাকায় হয়তো অতদিনের সাংবাদিকার অভিজ্ঞতা নেই। তার মানে সবাই কিন্তু কেউ কারো দায়ভার এড়াতে পারছেন না। আমরা তো বলছি যে একটা সমস্যা রয়েছে, যে কোনো শক্তিশালী পক্ষ, সেটা রাজনীতির মধ্যে হোক, ব্যবসার মধ্যে হোক, স্থানীয় যারা এই ধরনের যদি বলি যে পাওয়ার হাউসগুলো যারা কন্ট্রোল করেন বা যারা ক্ষমতাগুলো নিয়ন্ত্রণ করেন, তাদের কারণে হোক, সবকিছু মিলে সম্ভবত এমন একটা অবস্থান তৈরি হয়েছে যেটা শিশুর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা তো আলোচনা সাংবাদিকদের নিয়ে করছি যে এ একটা ভালনারেবল গোষ্ঠী, এবং তাকে যদি আঘাত করা যায়, সে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর মোটামুটি প্রতিকার হবে না। এবং আপনি শিশুদের ক্ষেত্রে একই রকম দেখেন, একের পর এক। আমরা সবার ক্ষেত্রে দাঁড়াতে পারি না, সবার ক্ষেত্রে প্রতিদিন আন্দোলনে নামতে পারি না, নারীর ক্ষেত্রেও তাই। অতএব একটা দুর্বল গোষ্ঠী, সংখ্যালঘুর ক্ষেত্রে তাই। আমরা হয়তো একটা নাসিরনগরের ঘটনা নিয়ে আলোচনা করছি, সাঁওতালদের ঘটনা নিয়ে আলোচনা করছি, প্রতিদিন মাসে 30টা দিন তো আমরা দাঁড়াতে পারি না, 24 ঘন্টা তো আমরা এটা নিয়ে আন্দোলনে থাকতে পারি না। কিন্তু এই গোষ্ঠী যারা, তারা সম্ভবত চিহ্নিত করে ফেলেছেন যে নারীর মতো, শিশুর মতো, আদিবাসীর মতো, কিংবা সংখ্যালঘুদের মতো সম্ভবত সাংবাদিকও একটা সম্প্রদায় তৈরি হয়েছে যে আমার সঙ্গে যদি স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়, তাকে আঘাত করি। এখানে সবচেয়ে মানে উদ্বেগের যে বিষয়, সেটা হচ্ছে সাংবাদিকরা যে একই সঙ্গে শিশুর মতো দুর্বল হিসেবে মানুষ মনে করা শুরু করতে পারে বা করছে, করার কারণ তৈরি হয়েছে। এতে সারা দেশের মানুষই কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু কারণ শেষ পর্যন্ত আমি একটু যোগ করে যাই যে এখানে আমার মনে হয় যে মানুষ করছে না, সমস্ত স্বার্থ গোষ্ঠী যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করেন, যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে, সমত তারা দুর্বল ভাবছেন এদেরকে, কারণ ইম্পিউনিটি পেয়ে যায়। কিন্তু সময়ের সাথে সাথে স্যার মানুষও এটা ঠিক একদম উল্টা। কিন্তু গণতন্ত্র দুর্বল বলে অন্য সবগুলো জায়গা নন ফাংশনিং বলে, একটু ফাংশনিং এরিয়া কিন্তু জার্নালিজমটা, সেইটাকে শক্তিশালী ভাবছে বলেই তারা এখানে আক্রমণটা করছে। কিন্তু তারা জানে তাদের বিচারটা হবে না, কারণ তাদের বন্ধুরা রয়েছে বিচারিক কার্যক্রম যারা পরিচালনা করবে, তদন্ত করবে সেই জায়গাগুলো। আক্রমণের উৎস অবশ্যই ভয় থেকে হতে পারে, এটা আমি আপনার সঙ্গে একমত। তবে বিচারহীনতাটা কিভাবে বাড়ছে, সেটা সামাজিক প্রভাব কি, সেটা নিয়ে একটু আলোচনা করব। নাইমা নার্গিস, আপনার কাছে আসবো, তবে একটা বিরতির পর ফিরে আসবো। জানতে চাইবো যে সারা বিশ্বেই বিচারহীনতার যেই সংস্কৃতি তৈরি হয়েছে, সেইটার বিরুদ্ধে ইউনেস্কো একটা শক্তিশালী অবস্থান নিচ্ছে। সেইখানে ইউনেস্কোর কাজগুলি কি, এবং সেটা সারা বিশ্বের কণ্ঠটা এক জায়গায় কিভাবে আসতে পারে। একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নাইমা নার্গিস, যেটি জানতে চাচ্ছিলাম যে সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, বিচারহীনতার সংস্কৃতিটা সারা পৃথিবীতেই প্রায় একই রকম, আপনাদের তথ্যেই এসেছে। এটা নিয়ে আপনারা কি ধরনের কাজ করছেন বিশ্বব্যাপী? জাহিদ, যেটা আমি আপনাকে মানে আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, সেটা হচ্ছে যে impunity issues and crime against journalists, I mean any kind of violence against journalists, এই ইস্যুটাকে ইউনেস্কো খুব হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে দেখছে। এবং এই কারণে 2 নভেম্বর আমরা একটা বিশেষ দিবস পালন করি, যেই দিবসটা হচ্ছে যে ক্রাইম এগেনস্ট অ্যান্ড ভায়োলেন্স এগেনস্ট জার্নালিস্ট, এই অ্যান্ড ইউনাইট এগেনস্ট ইম্পিউনিটি। তো এই বিষয় 2 নভেম্বর আমরা এটা পালন করি, এবং ওই দিবসটার ধারাবাহিকতায় আজকে আমরা যেটা করেছি, আজকে একটি ন্যাশনাল অর্গানাইজেশন ইনস্টিটিউট অফ কমিউনিকেশন স্টাডিজের মাধ্যমে আমরা আজকে ইউনেস্কোর যে সেফটি অফ জার্নালিস্ট অ্যান্ড ডেঞ্জার অফ ইম্পিউনিটি, এই রিপোর্টটা সারমর্মটা আমরা মানে জার্নালিস্ট কমিউনিটির কাছে প্রেজেন্ট করেছি। এবং এখানে যেটা আপনারা সবাই জানেন, যেটা এসেছে তার তথ্য
খুবই ভয়াবহ, আমাদের ফাইন্ডিংস খুবই ভয়াবহ। তো আমরা এখন চাচ্ছি বিভিন্ন সেক্টরের সহযোগিতা, যে এবং সেক্ষেত্রে সরকারগুলি কিভাবে আপনাদেরকে সহযোগিতা করছে বিশ্বব্যাপী তথ্য আসলে দেওয়ার খুব- ক্ষেত্রে বা এই পরিস্থিতি থেকে উন্নতির জন্য? ওই অনুষ্ঠানেও আমরা বারবার যে কথাটা শুনতে পাচ্ছিলাম যে রিপোর্টিং এর সময় আমরা একটু অস্বস্তিতে থাকি, কারণ আমরা সরকারিভাবে রিপোর্টটা একরকম ভাবে হয়, এবং কান্ট্রি লেভেলে যখন কান্ট্রি অফিস ইম্পিউনিটি ইস্যুতে কোনো রিপোর্ট করে সেইটার চিত্রটা ভিন্ন হয়। আমরা বিভিন্ন মিডিয়ার রিপোর্টের উপর বেস করে একটা সামারি করার চেষ্টা করি। তো ওই গ্যাপটা মিনিমাইজ করাটা খুবই সেন্সিটিভ ইস্যু হয়ে যায় আমাদের জন্য, যেটা আসলে মিট করাটা আমি আসলে জানি না কিভাবে সম্ভব। এটা আপনাদের সাথে আলোচনা করে আমরা হয়তো একটা ওয়ে আউট পাবো, কিন্তু এই গ্যাপটা আসলে মানে আমরা সরকারিভাবে বলছি নির্যাতনের চিত্র একরকম, আবার আমরা কান্ট্রি লেভেল থেকে বলছি আরেক রকম। এই জিনিসটা আসলে আমাদের একটা কনসেনসাসে আসা উচিত যে আমরা আসলে বাংলাদেশের জন্য রিপোর্টটা কিভাবে করতে চাই। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে মিনিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে তারাই ডাকলে পরে সব মিডিয়া আসে। মানে ইউনেস্কো যদিও ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রতিষ্ঠার জন্য একমাত্র ইউএন এজেন্সি, যেটা মানে ফ্রিডম অফ স্পিচ, সেফটি অফ জার্নালিস্ট, এই সমস্ত ইস্যুতে কাজ করে, কিন্তু ইউনেস্কো ডাকলে পরেও আমরা সব জার্নালিস্ট সংগঠন বলেন, তারপরে সব মিডিয়া হাউসের প্রতিনিধিদের আমরা কিন্তু পাই না। কিন্তু আমি মনে করি যে সরকারি পর্যায়ে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটা সফল হতে মানে আমার সফলতার মানে ইয়েটা আরো বেড়ে যায় অনেক। এখানে কিন্তু নাইমা নার্গিস, ব্যাপারটা একদিক থেকে যেই বিচারহীনতার কথা বলছি সেটার কিন্তু দায়টা সরকারের উপরেই পড়ছে, প্রশাসনের উপরেই পড়ছে। ফলে সরকারের উপরে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক পর্যায় থেকে যেমন হতে পারে, আমি আজকে যেমন দেখছিলাম যে এসডিজিতে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আগে খেয়াল করিনি, আজকেই খেয়াল করলাম যে এসডিজি বাস্তবায়নটা এটা যেমন আমাদের দেশের জন্য অনেক বড়। সত্যিকার অর্থে আমরা এমডিজিতে যেই সাফল্য পেয়েছি সেটা যদি আমাদেরকে এসডিজিতে করতে হয়, তাহলে মত প্রকাশের স্বাধীনতায় আমরা কতটুকু মানে আমরা কতটুকু এগিয়েছি সেটার গুরুত্ব আছে। এবং সেই বিষয়কে নিশ্চয়ই, যেহেতু ইউএন এর সঙ্গে বাংলাদেশ সরকার এই ভালোটা আরো এগিয়ে নিতে চায়, সেক্ষেত্রে আপনারা সরকারকে চাপ দেওয়ার ক্ষেত্রে এটা একটা টুলস হিসেবে ব্যবহার করার সুযোগ আছে কিনা, কারণ সেক্ষেত্রে আমাদেরও একটা বলা যায় যে পথ খুঁজে পাওয়া যায়, যে সরকারকে বলা যে দেখো তোমার যদি সামগ্রিক রেজাল্ট ভালো করতে হয় তাহলে এইটাতেও কিন্তু ভালো করতে হবে, যেটা হয়তো আমাদের একটা নতুন পথ দেখাতে পারে। মানে একটা বিষয় আমি মানে না বলে পারছি না, সেটা হচ্ছে যে রিপোর্টিং এর ক্ষেত্রে বাংলাদেশের অ্যাচিভমেন্ট কিন্তু সবসময় অনেক মানে ভালো। তো আসলে গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সেটা আমাদের একটু বিবেচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি। যে আমরা আসলেই যতটুকু দাবি করছি, আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, আমরা যতটুকু স্বাধীনতা দিচ্ছি বলছি, আসলে কি সেটা আমাদের দেশে প্র্যাকটিস হচ্ছে কিনা। অর্থাৎ রিপোর্টে আমরা যেটুকু পাচ্ছি হয়তো বাস্তবতা গ্রাউন্ড লেভেলে আপনারা একই রকম আমি পাচ্ছেন সেটা না। মানে সেটা আমি মিডিয়ার কাছে বলতে চাই যে আপনাদের যেই রোলটা সেটা আরেকটু চিন্তার বিষয় আছে, কিন্তু যে আপনারা আসলে কি করতে চান। আজকের মানে আপনি যদি প্রোগ্রামের টাইটেলটা আমরা চিন্তা করি, আবার ফিরে যাই তার দিকে, যে ইউনাইট এগেইনস্ট ইম্পিউনিটি। ইউনাইট কেন বলছি আমরা? কারণ এখানে আমাদের ইউনিটি নাই, এই কারণেই বলছি। যদি ইউনিটি থাকতো তাহলে তো আমরা এটা বলতাম না, এবং সরকার পক্ষ একভাবে বলতো না বা বিরোধী পক্ষ আরেকভাবে বলতো না। নির্যাতন তো নির্যাতনই, এটা যার উপরই হোক, এইটার তো কোনো মানে মানে এটার কোনো পক্ষ থাকার কথা না, অন্তত আর কি। রাজনৈতিক দিক থেকে। কিন্তু যেমন আমার খুবই ভালো লেগেছে, একজন মানে ফিমেল জার্নালিস্ট বলল যে নারী কি বলে সাংবাদিকদের এরকম কোনো দলাদলি নাই, যেটা হচ্ছে মেল মানে অন্য যে ইউনিটি বা অন্যান্য যে ফোরামগুলি আছে সেখানে সেগমেন্টেড ফোরাম, সেখানে হয়তো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেও সেইভাবে ধরেন যে কোনো দলাদলি নেই। কিন্তু যেখানে মূল জায়গাটা ইউনিয়ন, যারা আসলে মূল জায়গাটায় কণ্ঠস্বরটা, যেটাকে বলে ভয়েস অফ দি পিপল, যারা সেই জায়গাটা তো ডিভিশনটা ভেরি সিগনিফিকেন্ট ডিভিশন। আর যারা হচ্ছে, আমরা ইশতিয়াক ভাই বলেছেন, শামীম রেজা ভাই বলেছেন যে যারা আসলে হিউম্যান রাইটসটা এনশিওর করে, তারা তো তাদের কথা বলতে গিয়ে আসলে
ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাদের প্রোটেকশনের জন্য আমরা কি করছি? তাদের প্রোটেকশনের জন্য এখানে অবশ্যই, তবে ইউনিটির যে প্রসঙ্গটি এনেছেন যে একত্রে হতে হবে, সেইটা নিয়ে সেটা অনেক মানে সাংবাদিকদের মধ্যেও কনসার্ন। ইশতিয়াক ভাই, আমরা দেখেছি যে সাগর রুনির হত্যার পরে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছিল, সেখান থেকে অনেকটাই সরে গেছে, এখন আর সেই প্রক্রিয়াটা নেই দেখতে পাচ্ছি। তো এই যে এইটা না থাকার কারণে শেষ পর্যন্ত কিন্তু আমাদের দুর্বলতার দিকেই মানুষের দৃষ্টি দেয়, চোখ আঙুল দিয়ে দেখা যে তোমরা যেহেতু ঐক্যবদ্ধ না, সেই জন্যই তোমাদের বিচার হচ্ছে না। এটা অন্যদের দিকে দোষ দিয়ে লাভ নাই। কথাটা একেবারে মিথ্যে নয়। সাগরণীর সময় আমরা দেখলাম যে এক ধরনের একটা ঐক্যর চেষ্টা ছিল, ফলে নানা ধরনের সাংবাদিকদের যত সংগঠন ছিল তারা একটা প্ল্যাটফর্মে চলে এসেছিল এবং একই সাথে ইউনিয়নের দুটি অংশ এক জায়গায় চলে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রাজনীতি তাকে এই জায়গাটা থেকে সরিয়ে দিয়েছে। আপনি তখনকার যদি প্রেক্ষাপটটা দেখেন, সাগরণী হত্যার পরপরই দেশে যে ধরনের রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে, সরকার বিরোধী আন্দোলন, সেখানে যুদ্ধ অপরাধের বিচার, তারপরে পেট্রোল বোমা, তারপরে হলো ব্লগার খুন ইত্যাদি, গণজাগরণ মঞ্চ, এই সব কিছু মিলিয়ে তখন যাদের রাজনীতি করা দরকার তারা আবার রাজনীতিতে ফিরে গেছে, সাগরণীকে তারা ভুলে গেছে। সুতরাং এবং আপনি যদি দেখেন হত্যার ধরনটা, যে ব্লগারদেরকে হত্যা করা, মুক্ত চিন্তার যারা মানুষ তাদেরকে হত্যা করা, রাইটারদেরকে হত্যা করা, এটাও তো ফ্রিডম অফ এক্সপ্রেশনের পরিপন্থী। কিন্তু যারা এটা করছে তারা কিন্তু করছে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, যে এরা আমাদের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা সেকুলারিজম মানে হলো প্রগতির শত্রু, প্রগতিশীলতার পক্ষে, সুতরাং আমাদের তাদেরকে হত্যা করতে, এবং তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে হত্যা করেছে একের পর এক। সেখানেও কিন্তু আমরা এক হতে পারি নাই যে আমি তাদের এই লেখকদের পক্ষে বলবো না বিপক্ষে বলবো। হত্যাকাণ্ডকে আমি সমর্থন করতে পারছি না, আবার হত্যাকাণ্ডের নিন্দা করতে পারছি না, আমি যদি নাস্তিক হয়ে যাই, এরকম একটা মনের ভয় থেকে। সুতরাং এখানে রাজনীতি ভয়ঙ্করভাবে কাজ করেছে এবং ইউনিটি পরিপন্থী কাজ করেছে, যেটা নাইমা বলছিলেন, ইউনাইট এগেনস্ট। এবং ইউনিটিটা শুধুমাত্র অফ দি জার্নালিস্ট কমিউনিটি না, সোসাইটাল ইউনিটিটাও কিন্তু খুব জরুরি। সেই জায়গাটাও কিন্তু তখন ছিল না। পলিটিক্স এমনভাবে আমাদেরকে ডিভাইড করেছে নানা ক্ষেত্রে। আজকে দেখেন, আমরা সরকারকে অনেক ক্ষেত্রে দোষারোপ করতে পারি, কিন্তু আপনি যদি দেখেন বিরোধী দলে আমাদের প্রেশার গ্রুপ যদি চিন্তা করেন, সেখানে কিন্তু অপোজিশনরাও কিন্তু কম নয়, তারাও কিন্তু নানাভাবে, আপনি একটা ফেসবুকে প্রতিদিন আমরা কি পরিমাণ আদার বক্স যেটাকে বলে, ইনবক্সের বাইরে আদার বক্সে কি পরিমাণ মানে হুমকি আমরা পাই, আমাদের নারী সাংবাদিকরা পায়, আনবিলিভেবল সেটা। এবং এইটা কিন্তু বেশিরভাগ আসছে সেই সব জায়গা থেকে যারা কিন্তু ক্ষমতায় নেই তাদের দিক থেকে, এবং তারা কিন্তু অন্ধকারের শক্তি, তারা তাদেরকে হত্যা করতে চায়। আবার এক্সামশনের কথা যদি বলেন, এক্সামশন কোনো কোনো ক্ষেত্রে তো ল দ্বারা প্রোটেক্টেড, যেমন ধরেন যে এক্সামশন লিস্ট ইন দ্য আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সেইখানে এক্সামশন লিস্টটা ভেরি হাই, অনেক লম্বা একটা লিস্ট, সাংঘাতিক একটা লিস্ট। আবার এক্সামশন নাই কিন্তু আপনি এক্সামশন দিচ্ছেন। যেমন ধরেন যে কোনো পুলিশ কর্মকর্তা যদি করে থাকে, পুরো পুলিশ প্রশাসন তার পক্ষে গিয়ে দাঁড়াবে। কোনো আমলা, আমি আবারও বলছি, আজকে সকালে আমি বলছিলাম যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরনগরে যে ব্যবহার করেছেন সাংবাদিকদের সাথে, তার যে উদ্ধত্ত মূর্তি দেখা গেছে, তার কি কোনো শাস্তি হয়েছে? একজন সরকারি কর্মকর্তা কি আচরণ করতে পারেন? তিনি কি বলতে পারেন যে আমি তোমরা জানো আমি কে? তিনি কে? তিনি একটা চাকর, সরকারের নিযুক্ত জনগণের জন্য একজন চাকর, কিন্তু তিনি নিজেকে মনে করছেন তিনি না জানি কি হয়েছেন। এইগুলো হলো ইম্পিউনিটি, এইগুলো হলো তাকে এক ধরনের অথরিটি দিচ্ছে, ইউ ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং, দিস ইজ দ্য কালচার। এবং যেই কালচারের কথা আমি আগেও বলেছি, নেক্সাস কালচার, আমি ওনারশিপ নিচ্ছি, ওই অপরাধী আমার দলের, ওই অপরাধী আমার ব্যবসার, ওই অপরাধী আমার গোষ্ঠীর, সুতরাং আমরা এক হয়ে এখানে আমলাতন্ত্র বলেন, রাজনীতি বলেন, ব্যবসায়ী বলেন, কখনো কখনো সাম অফ দ্য মিডিয়া ওনার্স, তারা একত্রিত হয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছে যে আপনি বিচার চাইতেই চাইবেন না। দীপনের বাবা তো হত্যাকাণ্ডের বিচারই চায়নি। রেজা ভাই, আজকেও দীপনের বাবা বলছিলেন যে আসলে এই যে বিচারহীনতার যে বিষয়টা, সেটা তার মনে হয়, আবুল কাশেম ফজলুল হক মনে করছেন যে এটি আমরা রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারি না। রাষ্ট্র মানে তো অনেকগুলি প্রতিষ্ঠান, একটা রেসপন্সিভ আচরণ, সেই জায়গাটায় আমাদের ব্যর্থতার কারণেই ওই জায়গাটায় আমরা যেতে পারছি না। শামীম রেজা, একটু একটা বিরতির পরে আপনার কাছে ফিরে আসবো এই বিষয়টি, যে আসলে আমাদের কাঠামোগত দুর্বলতার জন্যই আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছি কিনা। কারণ শুধু সাংবাদিকরা না, কারোরই কিন্তু ন্যায় বিচারে এখানে প্রতিষ্ঠিত ঠিক সেভাবে হতে দেখছি না আমরা। একটা বিরতির পর আপনার কাছে আবার ফিরে আসছি।
আজকের বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শামীম রেজা, একটু জানতে চাই যে রাষ্ট্র হিসেবে আমরা যে গড়ে উঠতে পারছি না, যেটা আবুল কাশেম ফজলুল হক আজকে বলছিলেন, এই বিষয়টা আসলেই কতটুকু মনে হয় যে এই বিচারহীনতার সঙ্গে সংশ্লিষ্ট? এই আলোচনা তো অত্যন্ত জরুরি, মানে যেটা আমরা সাধারণত এই প্রায়োগিক আলোচনার মধ্যে করতে পারি না, যে রাষ্ট্র, সরকার, তার বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো যেমন একসঙ্গে কাজ করে, তার কিন্তু আবার স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এবং রাষ্ট্র হিসেবে গড়ে ওঠা, আপনি যেটা বললেন, যে এটা আমি যদি খুব ছোট করে উদাহরণ দিই, যে আফগানিস্তানের সাংবাদিক নির্যাতনের একটা কারণ হয়তো বের করা যেতে পারে, কারণ সেখানে রাষ্ট্র এবং প্রশাসন বা যেটা গভর্নেন্স বলি, সেটার চিত্রটাই অন্যরকম। নেপালে বহু রকম দ্বন্দ্বমুখী প্রতিষ্ঠান রয়েছে, পক্ষ রয়েছে, সেখানেও সাংবাদিক নির্যাতিত হওয়ার একটা হয়তো অবস্থান তৈরি হয়ে থাকলে হতে পারে। শ্রীলঙ্কা হয়তো আগের ছিল, মেক্সিকোতে হয়তো সেটা আছে, বা যেগুলো একেবারে স্টেটলেস অবস্থায় তৈরি হচ্ছে, যেমন সোমালিয়া, ইথিওপিয়া, সেখানে হয়তো এটা অবস্থান থাকতে পারে। আমাদের তো এটা হবার কথা না। তার মানে ধরে নিতে হবে, কিংবা এইটাই সম্ভবত দাঁড়ায়, যে আমাদের এখানে তাহলে একটা গভর্নেন্সের কোথাও ঘাটতি তৈরি হচ্ছে, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তৈরিতে একটা সমস্যা হচ্ছে, এবং মত প্রকাশের যে একটা বিষয়, সেটা যে গণতন্ত্রের সঙ্গে যুক্ত, সেটা যে প্রশাসনের সঙ্গে যুক্ত, সেটা যে গভর্নেন্সের সঙ্গে যুক্ত, সেটা কেবলমাত্র সংবিধানে আমরা মাত্র 1 লাইন বা 2 লাইন দিয়েছি, সেটা দিয়ে কেবলমাত্র ব্যাখ্যা করা যাবে না। সংবিধান আপনার মৌলিক ভিত্তিটা তৈরি করে দিয়েছে, সে বলে দিয়েছে 1 লাইন বা 2 লাইনে, কিন্তু আমাদের কি কাজটা ছিল, পরবর্তীতে যে সমস্ত আইনগুলো আমরা তৈরি করব, সেই আইনের একটা সময় উপযোগিতা, একটা প্রতিফলন আমাদের দেখবার কথা ছিল। আপনি দেখেন, ঠিক যেভাবে ওখানে আপনাকে সতর্ক করে দেওয়া হয়েছে, যেভাবে আপনাকে বিধিনিষেধ দেওয়া হয়েছে, যেটা 40 বছর আগের বাস্তবতায় ঠিক ছিল, বা 50 বছর আগের বাস্তবতায় ঠিক ছিল, ঠিক একই বিধিনিষেধ তথ্য অধিকার আইনে কিন্তু হুবহু দিয়ে দেওয়া আছে, 18টি বা 20টি তালিকা। একই বিধিনিষেধ আপনি যদি বলেন কমিউনিটি রেডিওর মতো একটা আইন, সেটার মধ্যে আছে। একই ধরনের বিধিনিষেধ আপনি যদি বলেন যে প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা, একই বিধিনিষেধের সেট সেখানে। এই আলোচনাগুলো যখন হয়েছিল, তথ্য অধিকার আইনের ক্ষেত্রে বলেন, কমিউনিটি রেডিওর ক্ষেত্রে বলেন, বা সবশেষে যদি আমরা এই সম্প্রচার নীতিমালা আইনের ক্ষেত্রে তো আলাদা সেট নির্দিষ্ট তৈরি করে দিয়েছে সরকার, আমরা কিন্তু বারবার বলেছি যে এই যে 18টা বা 20-20টার একটা তালিকা আছে, এই তালিকা তো পুনর্ভাবনার প্রয়োজন, কারণ এগুলো বিভিন্ন ভাবে আপনাকে কিন্তু সীমিত করে, আপনাকে সংকীর্ণ করে দেয়, এবং এর সাথে এরই কিন্তু একটা সম্প্রসারণ আপনি পরবর্তীতে দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এই সুযোগটা পায়, যে আপনার তো এই কন্ডিশনস গুলো দেওয়া আছে, আপনি তো এটা পারেন না, আপনি তো আমার কাছে চাইতে পারেন না। সেইটার একটা কঠোর রূপ পরবর্তীতে যদি আবার ইম্পিউনিটিতে চলে যায়, যে বিচার হয় না, আমরা কিন্তু প্রাথমিকভাবে মনে করি যে ওটা তাত্ত্বিকভাবে আছে, ওটা ধারণাগতভাবে, ওটা মোটেই ধারণাগতভাবে নয়। কারণ আপনি যখনই এরকম একটা তালিকা আপনার হাতে থাকে, নীতিমালার মধ্যে থাকে, তখন স্বাভাবিকভাবে যারা প্রশাসনে আছেন, সেটা বিভিন্ন প্রশাসন হতে পারে, বিভিন্ন পর্যায়ের হতে পারে, সিভিল প্রশাসন হতে পারে, অন্য ধরনের হতে পারে, রাষ্ট্রের বিভিন্ন ধরনের সংগঠন আছে, তারা কিন্তু ওই সুযোগটা সেখানে ব্যবহার করছেন। আর সাংবাদিকের যে মত প্রকাশের বিষয়, সাংবাদিক যেটা লেখেন, যেটা বলেন, যেটা রেডিওতে বলছেন, টেলিভিশনে বলছেন, সেটা তো বৃহত্তর অর্থে মত প্রকাশের, সেটাতে বৃহত্তর অর্থে আপনি সংগঠন করবার যে অধিকার, আপনার বলবার যে অধিকার, চিন্তার যে অধিকার, প্রকাশের যে অধিকার, তার সঙ্গে সাংবাদিকতা তো আলাদা না। সাংবাদিকতা এটার সবচেয়ে প্রায়োগিক শক্তিশালী একটা জায়গা। আমি ব্যক্তিগতভাবে যখন মত প্রকাশ করব, সেটা প্রতিষ্ঠান নেই, কিন্তু সাংবাদিকতার একটা প্রতিষ্ঠান আছে, তার একটা বিধিবদ্ধ জায়গা আছে, তার একটা দায়িত্বশীলতার ব্যাপার আছে। অতএব তাকে যদি কাজের ক্ষেত্রে সীমিতকরণ করা যায়, তাকে যদি আঘাত করা যায়, তাকে যদি তার কণ্ঠ নিভিয়ে বন্ধ করে দেওয়া, স্যার, এবং এইটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা যখনই নতুন আইন হয়, তখনই দেখি যে এই যে আপনি বলছেন যে 18টা 20টা সব জায়গায় থাকে, এটা কিন্তু প্রশাসনের মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবেই দেখা যায়, কারণ সব ক্ষেত্রে আমরা যাই যখন এটার বিভিন্ন আলোচনায় বারবার বলি, তখন এটা আমি এককভাবে এখন আর আমরা ইস্তেক ভাই আমাদের সঙ্গে একমত হবে না। আমি যদি তথ্য অধিকারের সময় থেকে সময়কালটা টানি, এরপর অন্তত 3টা সম্প্রচার বা সাংবাদিকতা গণমাধ্যম সংগঠিত আমরা কাজ করেছি, কমিউনিটি রেডিও, তথ্য অধিকার আইন, পরবর্তীতে সম্প্রচার নীতিমালা, অনলাইন, প্রতিটার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের খুব সীমিত সামর্থনীয় যতটুকু বলা যায়, যতটুকু সেখানে আমাদের ভয়েস রেজ করা যায়, আমরা কিন্তু বারবার অনুরোধ করেছি যে এই জিনিসগুলো পুনর্ভাবনার প্রয়োজন, কারণ এই জিনিসগুলো যদি থেকে যায়, তাহলে গণতন্ত্র তো একটা বিমূর্ত বিষয় না। গণতন্ত্রকে মূর্ত করবে কারা? এই প্রতিষ্ঠানগুলোই তো করবে। সরকারি প্রতিষ্ঠানগুলো করবে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো করবে, সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলোর মতো করবে, সরকারের মধ্যে এখানে সংসদের মতো প্রতিষ্ঠান রয়েছে, এখানে সরকার নিজে একটা প্রতিষ্ঠান বড় মাপের, সেখানে তার সিভিল প্রশাসন আছে, তার মিলিটারি প্রশাসন আছে, তো সব মিলে। অতএব কাউকে আমি বাদ দিচ্ছি না। প্রত্যেকে যদি ওরকম একটা সেট অফ রেস্ট্রিকশনস নিয়ে বসে থাকেন যে আমার এই আছে, তাহলে তো আপনি এগোতে পারবেন না। আর একটা বড় জিনিস আপনি দেখুন, যে মত প্রকাশের আপনি চড়া দামের কথা আজকে আলোচনা করতে হচ্ছে, যে মত প্রকাশ করা অত্যন্ত
অত্যন্ত ব্যয়বহুল একটা বিষয় পরিণত হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে জীবন দিতে হচ্ছে। এবং সেটা শুধু সাংবাদিকের লেখার কারণে না, সেটা কার্টুনের ক্ষেত্রে হতে পারে, সেটা সঙ্গীতের ক্ষেত্রে হতে পারে, সেটা শিল্পকলার ক্ষেত্রে হতে পারে। হয়তো বাংলাদেশে বড় ইস্যু না, কিন্তু অনেক জায়গাতে এটা বড় ইস্যু। আপনি ওইভাবে গান লিখতে পারছেন, আপনি বলতে পারছেন না, আপনি প্রকাশ করতে পারছেন না। এবং একই রকম সেই পরিস্থিতি কিন্তু সামাজিক মাধ্যমগুলোতে তৈরি হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়াতেও সেটা দেখতে পাচ্ছেন। আমরা তো ওই আলোচনায় এই মুহূর্তে যাচ্ছি না, কিন্তু মূল কথাটা হলো যে এই গণতান্ত্রিক যে সংস্কৃতির কথা আমি বলি, সেটা মাত্র শুধুমাত্র কথার কথা না, সেটা তো আপনাকে মূর্ত করতে হবে, সেটা তো আপনার প্রতিফলন ঘটাতে হবে। সেক্ষেত্রে মত প্রকাশের যে একটা ইতিবাচক ফল থাকতে পারে, আমি একটা শব্দ প্রায় বলতে চাই যে একটা পলিটিক্যাল ইকোনমি আছে। মত প্রকাশ যদি করতে দেওয়া হয়, সাংবাদিককে যদি লিখতে দেওয়া হয়, বলতে সুযোগ দেওয়া হয়, টেলিভিশন রিপোর্ট করতে দেওয়া হয়, তার পলিটিক্যাল ইকোনমির ইতিবাচক রেজাল্টটা বেশি। কিন্তু আমাদের রেস্ট্রিকশনস গুলোকে আমরা এমন ভাবে প্রশাসনে, আমি যদি এখানে একটু সাপ্লিমেন্ট করি, সরি টু ইন্টারাপ্ট, এবার যে গ্লোবাল ফোরাম ফর মিডিয়া ডেভেলপমেন্ট জাকার্তায় হলো, সেখানে বলা হয়েছে 50টা দেশের প্রতিনিধিরা, সিনিয়র জার্নালিস্টরা, এনজিও অ্যাক্টিভিস্টরা, যে সরকারকেই উদ্যোগ নিতে হবে মিডিয়ার ক্যাপাসিটি বিল্ডিং টু ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট, যাতে সরকারকে ক্রিটিসাইজ করে, এটা গভর্নেন্সের স্বার্থে। মানে একটা জিনিস আমি একটু যোগ করতে চাই যে এই কথাটা মানে স্পষ্ট করা উচিত যে এটা তো চূড়ান্ত বিচার একটা মানবাধিকার, মত প্রকাশ তো অধিকার। এখন অধিকার বা মানবাধিকার কে রক্ষা করবে? এটা কিন্তু রাষ্ট্র বা সরকার, এটা কিন্তু ব্যক্তি করতে পারে না। আমি মত প্রকাশ করছি, এটা আমার মানবাধিকার। সাংবাদিক লিখছেন, লিখতে গিয়ে তিনি আক্রান্ত হচ্ছেন, তার মানে তার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তার মত প্রকাশের অধিকার, তার সাংবাদিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই লঙ্ঘনের এটা দেখবে কে? এটা দেখবার দায়িত্ব কিন্তু আপনার আমার বা মিডিয়ার না, এটা দেখবার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের বা সরকারের বা আইনের। সুতরাং প্রধান কাস্টোডিয়ান কিন্তু সে বা তারা। অতএব সেই জায়গা থেকে যদি মত প্রকাশের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হয়, এটাকে যদি পলিটিক্যাল ইকোনমির একটা ইতিবাচক বিষয় হিসেবে আমি না দেখি, এবং এটাকে যদি গণতন্ত্রের একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আমি না দেখি, তাহলে তো এই অবস্থা আপনি নিরসন করা খুব কঠিন। স্যার, এটা অবশ্যই, এবং সেটা সরকারকেও জানাতে হবে যে মানুষের ইচ্ছা সরকার এই ব্যাপারে উদ্যোগ নেই। সেটার ক্ষেত্রেই মনে হয় যে মানুষের যে ইচ্ছাটা আছে সেটা জানানোর নানান ধরনের উপায় আমাদের খুঁজে বের করা দরকার, এক ধরনের চাপ তৈরি করা সরকার। নাইমা নার্গিস, এই ক্ষেত্রে কি করণীয় আছে, বা মনে করেন বিশ্বের একটা অর্গানাইজেশন হিসেবে ইউনেস্কো কিভাবে ভাবে যে এই যে সেন্সিটিভিটি তৈরি করা, যে সরকারগুলি কীরকম রেসপন্স করবে, বা দেশের ভিতরে মিডিয়া বা অন্যান্য সংস্থাগুলি কিভাবে কাজ করতে পারে যেন এই বিচারহীনতা থেকে বের হয়ে আসা যায়? এটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছে। আজকের বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নাইমা নার্গিস, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনারা কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন কিনা বা পরামর্শ দিচ্ছেন কিনা সরকারগুলিকে? যেটা আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে যে বিভিন্ন লেভেলের মিডিয়া অর্গানাইজেশন, তারপরে সাংবাদিক, এটা এবং প্রান্তিক সাংবাদিকদের কথা আমি বলতে চাচ্ছি, যে কারণ তারা খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স, তারা ফ্রন্ট লাইনে থেকে কাজ করেন, তাদের নিরাপত্তার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আসলে। এবং একাডেমিক এবং এই সেক্টরে যারা কাজ করে, থিঙ্ক ট্যাঙ্ক, সবাইকে নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে ডায়ালগের চিন্তা করছি আসলে। এবং আমরা সেপারেটলি নারী সাংবাদিকদের ইস্যুসগুলো যেহেতু একটু আলাদা, তাদের জন্য আবার কিন্তু আমরা অন্য মানে প্রোগ্রামের চিন্তা করছি বা প্রকল্পের চিন্তা করছি। মানে বিচারহীনতার সঙ্গে একই সঙ্গে কিন্তু পরিস্থিতিটা, আমরা হত্যা নিয়ে অনেক কথা বলছি, কিন্তু হত্যার বাইরেও নানান ধরনের বিষয়ে, যে ছোট বিষয়গুলো যেগুলো আমরা আসলে ফেস টু ফেস, আমরা হয়তো ফোরামে বলি না, অনেক অনেক বিষয় আছে, কিন্তু নারী সাংবাদিকরা আমাদের সাথে পার্সোনালি অনেক কিছু শেয়ার করে। যেমন জেন্ডার সেন্সিটিভ মিডিয়ার বিষয়টা আমরা সবসময় শুনি নারী সাংবাদিকদের কাছ থেকে। তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের জন্য জেন্ডার সেন্সিটিভিটি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন। তো এই বিষয় নিয়ে অনেক অনেক ডায়ালগের প্রয়োজন আছে। আমরা মানে প্রিটেন্ড করছি আমরা জানি, কিন্তু আসলে আমরা আসলে কতটুকু জানি সেই বিষয়টা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গভর্নমেন্টের যেই অ্যাক্টরস আছে, সেটা পুলিশ হোক অথবা অন্য যেই সংস্থাগুলি আছে, তাদেরকে যদি আরো বেশি এইগুলি সম্পর্কে সেন্সিটিভিটি যেগুলি আছে সেগুলি দূর করার ক্ষেত্রেও তো কাজ করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা তো কাজ করছি, আমরা আমাদের কন্টেন্ট ডেভেলপ করে, তারপরে আমাদের গাইডলাইন্স ডেভেলপ করে আমরা মেটেরিয়ালটা ডেভেলপ করে দিচ্ছি, কিন্তু মিডিয়ার অনেক বড় একটা রোল আছে।
আমি মিডিয়ার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সিনিয়র সাংবাদিক আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম ভাইদের মতো যারা অ্যাক্টিভ, তাদের কাছে আমি মানে আহ্বান জানাতে চাই যে তারা আসলে খুব গুরুত্ব সহকারে এই বিষয়গুলি নিয়ে এখন মানে ইটস হাই টাইম। বুঝতে পারছি যে হয়তো সমস্যাটা আপনারা চিহ্নিত করে দিতে পারেন, কিন্তু সমাধান যাত্রাটা আমাদেরকেই যেতে হবে। শামীম ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে পরিস্থিতিটা এখন আমরা এগিয়ে চলছি এবং বলবো যে দিন দিন বাড়ছে, নতুন নতুন আইন হচ্ছে, আমাদের জন্য পথ আরো সংকুচিত হয়ে যাচ্ছে, এই অবস্থাটা থেকে উত্তরণের জন্য কি ধরনের প্রস্তুতি থাকা দরকার? বা মানে সাংবাদিকদের, যেমন আজকাল নতুন কাউকে সাংবাদিকতায় আসার জন্য বলাটা খুব বিব্রতকর হয়ে যাচ্ছে। আমি দুই ভাগে বিষয়টা দেখি। একটা যে আলোচনাটা আমরা আগে করছিলাম, সেটা হলো যে সাংবাদিক কিন্তু একটা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন এবং সেই প্রতিষ্ঠানটা কিন্তু অত্যন্ত কাঠামোবদ্ধ, সেটা গণমাধ্যমের একটা কাঠামো রয়েছে, তার বাইরে কিন্তু তিনি না। তো এই প্রতিষ্ঠানের যে শক্তি, সেই শক্তি কিন্তু ব্যক্তির মত প্রকাশের তুলনায় অনেক বড়। আমি সামাজিক মাধ্যমে লিখতে পারি, আমি মত প্রকাশ করতে পারি, আমি গাইতে পারি, লিখতে পারি, ছবি আঁকতে পারি, অনেকভাবে আমি আমার রাজনৈতিক বক্তব্য প্রদান করতে পারি, অন্যান্য বিষয় বলতে পারি। কিন্তু এর যে শক্তি, তার চেয়ে অনেক প্রভাব তৈরি করে যখন প্রতিষ্ঠান থেকে সাংবাদিক কথাটা বলেন। অতএব এই দিকে তার যে গুরুত্বটা আমার কাছে মনে হচ্ছে যে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি বা বিশ্ব পরিস্থিতি নিয়ে আমরা যে আলোচনা করলাম, সেটা সাংবাদিককে কিন্তু তার সক্ষমতা অর্জন করতে হবে এবং ভালো সাংবাদিকতা কিন্তু সবচেয়ে বড় রক্ষা কবচ এই অর্থে। কারণ আমাদের মনে রাখতে হবে যে সাংবাদিকদের আমরা কথা বলছি, তারা জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, তাদেরও ভুল হতে পারে, তাদেরও বিচ্যুতি হতে পারে এবং সেই ভুলের জন্য কিন্তু তাকে সেই ত্যাগ স্বীকারে তাকে প্রস্তুত থাকতে হবে যে আমার যদি ভুল হয় আমি সেই ক্ষমা প্রার্থনা করব, সেই ক্ষতিপূরণের আমি ব্যবস্থা করব। কিন্তু তার উত্তর তো এই হতে পারে না যে তার উপরে সহিংসতা। এখন এইটা রোধ করবার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের বা রোধ করবার দায়িত্ব সরকারের। আমি আগেই বলছি যে প্রতিষ্ঠান হিসাবে আমি আমার সক্ষমতা বাড়াতে পারি, আমি সুসাংবাদিকতা বাড়াতে পারি, আমি সমস্ত ঝুঁকি নিয়েও আমি সাহস দেখাতে পারি, কিন্তু আমার যে চূড়ান্ত বিচারে আমার যে সুরক্ষা দেবে, আমার মানবাধিকারকে যে রক্ষা করবে, আমার মত প্রকাশের অধিকারকে যে রক্ষা করবে, সে তো রাষ্ট্র বা মানে রাষ্ট্রকেও এই ব্যাপারে প্রস্তুতি নিতে হবে এবং রেসপন্সিভ হতে হবে এবং একই সঙ্গে সাংবাদিকদেরকেও নিজেদের স্বার্থে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। আমার কাছে মনে আমি হয় যেটা মনে করছি যে রাষ্ট্রের কাছে দাবি করব আমি কি, সাংবাদিককে কিন্তু সেই অধিকার, তার অধিকারগুলো কি কি আছে, তবে একই সঙ্গে রাষ্ট্র তো এটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু দাবি তো উঠছে বিভিন্ন সময়। ইশতিয়াক ভাই, আমার সময় একদম শেষ হয়ে গেছে, একটু জানতে চাই যে তারপরেও আমরা তো এগিয়ে যেতে চাই, কারণ মত প্রকাশের জন্য জীবন চলে যেতে পারে, সেটা জেনেই কিন্তু আমরা এই পেশায় আসছি, এটা হচ্ছে বাস্তব সত্য। ফলে সেইখানে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং পরিস্থিতিটা আগামী প্রজন্মের জন্য আরেকটু ভালো করে যাওয়ার জন্য একটা অবশ্যই আওয়াজ তুলতে হবে। সেটা অনৈক্য থাকলে সেটা দূর করতে হবে, বা কি আছে ঐক্যের দূর করতে হবে, কিন্তু সেটা কতদিনে সম্ভব জানি না। কিন্তু সাংবাদিকরা যে প্রতিষ্ঠানে কাজ করেন, স্ব প্রতিষ্ঠানের সম্পাদকীয় প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সেখানে অবশ্যই সুসাংবাদিকতা বা গুড জার্নালিজমের কোনো বিকল্প নেই। আর রাষ্ট্রেরও কিন্তু দায়িত্ব আছে, এই কারণে যে রাষ্ট্র যদি গণতান্ত্রিক পরিবেশ চায়, গণতান্ত্রিক সুশাসন চায়, তাহলে কিন্তু রাষ্ট্রেরও দায়িত্ব আছে ওয়াচডগ ভূমিকায় যে সাংবাদিকরা আছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাকে সাহায্য করা, তার ক্যাপাসিটি বিল্ড আপ করা, তাকে ফ্রি চলতে দেওয়া। আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই। দেন 1974-এ ইউএস সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট ছিল যে রেসপন্সিবল জার্নালিজম, রাষ্ট্রের লোকজন কিন্তু প্রায় দায়িত্বশীল সাংবাদিকতার কথা বলে, কিন্তু এটি একটি ভেগ টার্ম। ওই জাজমেন্টে বলা হয়েছে রেসপন্সিবল জার্নালিজম লাইজ উইথ গুড জার্নালিজম। গুড জার্নালিজমকে প্রমোট করো, রাষ্ট্র করবে, সমাজ করবে, সাংবাদিক নিজে করবে, প্রতিষ্ঠান করবে, তাহলেই সমাজে কিন্তু মত প্রকাশের একটা আবহ তৈরি হবে, যেটা শেষ পর্যন্ত সাংবাদিকেরও রক্ষা কবচ হয়ে দাঁড়াবে, সমাজের মানবাধিকারের রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজ যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভ